আজ আমরা আলোচনা করব বাই শিয়ানিয়ংয়ের বিখ্যাত ছোটগল্প সংকলন তাইপেইয়ের মানুষ নিয়ে। এই বইটি শুধু চীনা সাহিত্যেরই নয়, বিশ্বসাহিত্যেরও একটি অমূল্য রত্ন। বাই শিয়ানিয়ং 1937 সালে চীনের গুইলিনে জন্মগ্রহণ করেন। তিনি কুমিনতাং সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার পুত্র। তার পরিবার 1949 সালে কমিউনিস্ট বিপ্লবের পর তাইওয়ানে পালিয়ে যায়। এই অভিজ্ঞতা তার লেখায় গভীর প্রভাব ফেলেছে। তাইপেইয়ের মানুষ সংকলনটি 1971 সালে প্রকাশিত হয়। এতে মোট 14টি গল্প রয়েছে। প্রতিটি গল্পেই আমরা দেখি চীন থেকে আগত অভিবাসীদের জীবন, তাদের হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি এবং তাইওয়ানের নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার সংগ্রাম। বইয়ের শুরুতে একটি উদ্ধৃতি আছে, নাগরিকেরা, তোমরা কেন এখানে এসেছ? এই প্রশ্নটি পুরো সংকলনের মূল সুর নির্ধারণ করে। প্রতিটি চরিত্রই কোনো না কোনো কারণে তাইপেইতে এসেছে, কিন্তু তাদের মন এখনও মেইনল্যান্ড চীনের অতীতে আটকে আছে। এই নস্টালজিয়া বা অতীতের প্রতি মমত্ববোধই বইয়ের প্রধান থিম। প্রথম গল্প ইন শুইজান বা চিরন্তন ইন শুইজান। এই গল্পের নায়িকা ইন শুইজান একজন অতুলনীয় সুন্দরী ও রহস্যময়ী নারী। তিনি সাংহাইজের নাইট ক্লাবের রানী ছিলেন। তাইপেইতে এসে তিনি নিজের একটি সেলুন খোলেন। সেখানে পুরনো বন্ধু ও পরিচিতরা জড়ো হন। ইন শুইজান কালের আবর্তে অপরিবর্তিত থাকেন, তিনি সময়কে জয় করেন। কিন্তু তার চারপাশের মানুষরা ধীরে ধীরে বার্ধক্য ও বিস্মৃতির শিকার হন। এটি একটি প্রতীকী গল্প, যেখানে ইন শুইজান অতীতের এক অবিনশ্বর চেতনার প্রতিনিধিত্ব করেন। দ্বিতীয় গল্প ই কুইং বা এক মুঠো সবুজ। এটি একজন তরুণী বিধবার গল্প। তার স্বামী একজন বিমান চালক ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নিহত হন। পরে তাইপেইতে এসে তিনি একজন বয়স্ক পুরুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু তার হৃদয়ে প্রথম স্বামীর স্মৃতি অম্লান থাকে। গল্পটি ভালোবাসা, ক্ষতি ও বাস্তবতার সংঘাত নিয়ে। তৃতীয় গল্প সুয়েছু বা বছরের শেষ। এটি একটি সেনা পরিবারের গল্প। প্রধান চরিত্র লাইউশিয়াং একজন প্রাক্তন জেনারেল। পুরনো দিনের গৌরবের স্মৃতি নিয়ে তিনি বেঁচে আছেন। বর্তমান জীবন তার কাছে অর্থহীন। শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেন। এই গল্পে আমরা দেখি কিভাবে সময়ের পরিবর্তন মানুষকে পঙ্গু করে দেয়া। চতুর্থ গল্প জিন দা বান দে জুই হো ইয়ে বা জিন দা বানের শেষ রাত। জিন দা বান একজন বার্ধক্যপ্রাপ্ত নাইট ক্লাবের ম্যানেজার। তার শেষ কাজের রাতে তিনি অতীতের স্মৃতিচারণ করেন। তার জীবনের ভালোবাসা, দুঃখ ও তিক্ততা ফুটে ওঠে। এই গল্পটি নারীর ক্ষমতায়ন ও বঞ্চনার একটি গভীর চিত্র। পঞ্চম গল্প না পিয়ান শিয়ে ইবান হং দে দু জুজান হুজা বা রক্তের মতো লাল ডালিয়া ফুল। এটি একটি হৃদয়বিদারক প্রেমের গল্প। এক তরুণী তার প্রেমিককে হারায়। তারপর সে এক অদ্ভুত পাগলামিতে ভুগে। ডালিয়া ফুল তার রক্তের প্রতীক। গল্পটি স্মৃতি ও উন্মাদনার সীমানা নিয়ে প্রশ্ন তোলে। ষষ্ঠ গল্প সি জিউফু বা প্রাচীন বন্ধুত্বের স্তোত্র। এটি একজন বৃদ্ধ বান্দার গল্প। সে তার মৃত প্রভুর পরিবারের সেবা করে। গল্পে প্রাচীন চীনের ভৃত্যপ্রভু সম্পর্কের অবক্ষয় দেখানো হয়েছে। বান্দাটি অতীতের আদর্শে অটল, কিন্তু বর্তমান সমাজ তাকে গ্রাস করে। সপ্তম গল্প লিয়াং ফুইনিন বা বাবা ও ছেলের স্তোত্র। এটি একটি রাজনৈতিক গল্প। একজন জেনারেলের ছেলে কমিউনিস্ট বিপ্লবে যোগ দেয়া। বাবা কুমিনতাংয়ের প্রতি অনুগত। ফলে সংঘর্ষ উনেভচে দেব। গল্পটি দেশপ্রেম ও পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে। অষ্টম গল্প গুলিয়ান হুজা বা একাকী ফুল। এটি একজন গায়িকার গল্প। সে অতীতে সাংহাইজের অপেরা জগতে বিখ্যাত ছিল। তাইপেইতে এসে সে এক নিচু পর্যায়ের গায়িকা হয়ে যায়। তার কণ্ঠ আর আগের মতো নেই। কিন্তু সে এখনও অতীতের গৌরবের স্বপ্ন দেখে। নবম গল্প হুজা ছিয়াও রংজি বা ফুলের সেতুর রেস্টুরেন্ট। এটি একটি রেস্টুরেন্ট মালিকের গল্প। তার রেস্টুরেন্টে পুরনো চীনের খাবার পরিবেশন করা হয়। গ্রাহকরা সবাই অভিবাসী। তারা খাবারের মাধ্যমে অতীতের স্বাদ ফিরে পেতে চায়। কিন্তু রেস্টুরেন্ট ধীরে ধীরে দেউলিয়া হয়ে যায়। এটি একটি মর্মস্পর্শী গল্প যা স্মৃতি ও বাস্তবতার দ্বৈরথ দেখায়। দশম গল্প ছিউসি বা শর্তের চিন্তা। এটি একজন বয়স্ক নারীর গল্প। তার মেয়ে বিদেশে চলে যায়। তিনি তাইপেইতে একা। শর্তের আবহ তাকে অতীতের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। গল্পটি নিঃসঙ্গতা ও সময়ের ক্ষণস্থায়িতা নিয়ে। একাদশ গল্প মানতিয়ান লিলিয়াং জিং জিং দে সিং সিং বা আকাশে চকচকে তারা। এটি একটি তরুণ চলচ্চিত্র তারকার গল্প। সে অতীতে বিখ্যাত ছিল, কিন্তু এখন তার ক্যারিয়ার শেষ। সে মদ্যপানে আসক্ত। গল্পটি বিনোদন জগতের বিভ্রম ও পতন দেখায়। দ্বাদশ গল্প ইউইউয়ান জিং মেং বা বাগানে বিস্ময়কর স্বপ্ন। এটি একটি অপেরা অভিনেত্রীর গল্প। তিনি একবার এক রাজকীয় ভোজে অপেরা গিয়েছিলেন। সেই স্মৃতি নিয়ে তিনি বেঁচে আছেন। কিন্তু বর্তমান জীবনে তার কোনো মূল্য নেই। গল্পটি শিল্পী ও তার শিল্পের মর্যাদা নিয়ে। ত্রয়োদশ গল্প ডং ইয়ে বা শীতের রাত। এটি একটি লেখকের গল্প। তিনি চীনের বিপ্লবের সময় তার পরিবার হারান। তিনি তাইপেইতে এক নিঃসঙ্গ জীবনে অভ্যস্ত। শীতের রাতে তিনি অতীতের ঘটনাগুলো স্মরণ করেন। গল্পটি অপরাধবোধ ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। চতুর্দশ ও শেষ গল্প গু জাং বা রাষ্ট্রীয় অন্ত্যেষ্টি। এটি একটি বৃদ্ধ জেনারেলের শেষকৃত্য নিয়ে। তার প্রাক্তন সহকর্মী ও সৈন্যরা জড়ো হন। তারা অতীতের যুদ্ধ ও গৌরবের কথা মনে করেন। কিন্তু বর্তমান প্রজন্ম তাদের বুঝতে পারে না। এই গল্পটি একটি যুগের সমাপ্তি চিহ্নিত করে। এখন আসুন বইয়ের মূল প্রতিপাদ্য নিয়ে আলোচনা করি। তাইপেইজের মানুষের প্রতিটি গল্পই এক ধরনের ক্ষতি বা লস নিয়ে।
চরিত্ররা তাদের জন্মভূমি, সম্পত্তি, প্রিয়জন, মর্যাদা সব হারিয়েছে। তারা তাইপেইতে এলেও মন থেকে যায় অতীতে। এই নস্টালজিয়া কখনো মিষ্টি, কখনো তিক্ত। বাই শিয়ানিয়ং দক্ষতার সাথে এই মানসিক দ্বন্দ্ব ফুটিয়ে তোলেন। আরেকটি গুরুত্বপূর্ণ থিম হল সময়ের পরিবর্তন। পুরনো চীনা সমাজের শ্রেণীবিন্যাস, সংস্কৃতি, মূল্যবোধ সবই ধ্বংসের মুখে। নতুন তাইওয়ান সমাজে এই পুরনো মানুষগুলো অচেনা। তারা হাস্যকর, করুণ অথবা ট্র্যাজিক। বাই শিয়ানিয়ং তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু বাস্তবতাও লুকিয়ে রাখেন না। বইটির ভাষা ও শৈলী অত্যন্ত চিত্রমা। প্রতিটি গল্পে চীনা সাহিত্যের ক্লাসিক রেফারেন্স, অপেরা, কবিতা ব্যবহৃত হয়েছে। বাই শিয়ানিয়ং চীনা ভাষার সৌন্দর্য ও জটিলতা পুরোপুরি ব্যবহার করেছেন। তিনি মাঝে মাঝে সাংহাই স্থানীয় ভাষাও ব্যবহার করেন, যা চরিত্রের পরিচয় বোঝায়। এখন কিছু সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দেখা যাক। কিছু পাঠক মনে করেন বইটি অতিমাত্রায় নস্টালজিক এবং বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা দেখায়। আবার কেউ কেউ বলে এটি চীনা অভিবাসীদের অনুভূতির সঠিক চিত্র। পশ্চিমা সমালোচকরা এটিকে দ্য গ্রেট গ্যাটসবি বা ম্যাডাম বোভারির সঙ্গে তুলনা করেন, সবই হারানো স্বপ্নের গল্প। বাই শিয়ানিয়ংয়ের নিজস্ব জীবনও এই গল্পগুলোতে প্রতিফলিত। তিনি নিজে তাইপেইতে এসে এক অচেনা সমাজে মানিয়ে নিতে স্ট্রাগলড। তার পিতা মৃত্যুর আগ পর্যন্ত চীনে ফেরার স্বপ্ন দেখতেন। এই ব্যক্তিগত বেদনায় বইটিকে এত শক্তিশালী করে তুলেছে। আজকের দিনে তাইপেইজের মানুষ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশ্বজুড়ে অভিবাসন, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ তাদের দেশ ছেড়ে যায়। তাদের পরিচয় সংকট ও নস্টালজিয়া বোঝার জন্য এই বই একটি চমৎকার মাধ্যম। সাহিত্যিক মূল্যের পাশাপাশি এটি একটি ঐতিহাসিক দলিলও বটে। আমরা যদি গল্পগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য খুঁজি, তাহলে দেখি প্রতিটি গল্পেই একটি করে প্রতীক আছে, যেমন ইন শুইজানের সেলুন, লাল ডালিয়া ফুল, পুরনো রেস্টুরেন্ট, অপেরা গান ইত্যাদি। এই প্রতীকগুলো অতীতের স্মৃতিকে ধরে রাখে। কিন্তু সময়ের হাত থেকে কিছুই বাঁচে না। শেষ পর্যন্ত সবকিছুই ম্লান হয়ে যায়। একটি বিশেষ দিক হল এই বইয়ে নারী চরিত্রের প্রাধান্য। ইন শুইজান, জিন্দাবান, গুলিয়ান হুয়া, এরা সবাই শক্তিশালী কিন্তু করুণ। তারা পুরুষতান্ত্রিক সমাজে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করে। বাই শিয়ানিয়ং নারীদের প্রতি সংবেদনশীল দৃষ্টি রেখেছেন। এখন লেখনির কিছু উদাহরণ দেওয়া যাক। প্রথম গল্পের শুরু, ইন শুইজান কখনো বয়স বাড়ে না গিয়ে একটি বাক্যই পুরো গল্পের সারাংশ। বাই শিয়ানিয়ংয়ের গদ্য অত্যন্ত সূক্ষ্ম ও রূপকধর্মী। তিনি সরাসরি কিছু বলেন না, বরং ইঙ্গিতের মাধ্যমে বোঝান। বইটি পড়ার সময় পাঠক নিজেকে চরিত্রের জায়গায় কল্পনা করতে পারেন। আমরা সবাই কোনো না কোনো সময় অতীতের স্মৃতিতে ডুবে থাকি। তাই এই গল্পগুলো সার্বজনীন। এ কারণেই 1971 সালে প্রকাশিত হওয়ার পরও বইটি আজও সমানভাবে পঠিত হয়। অনুবাদ ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বিষয়েও কিছু বলার আছে। বইটি ইংরেজি, ফরাসি, জাপানি, কোরিয়ান সহ বহু ভাষায় অনুদিত হয়েছে। ইংরেজি অনুবাদ ওয়াইনি ইহের করা, যা প্রশংসিত। পশ্চিমা পাঠকরা এটিকে চীনা সাহিত্যের আধুনিক ধারার প্রতিনিধি মনে করেন। এখন যদি আমরা তাইপেইজের মানুষকে আরও বিস্তৃত প্রেক্ষাপটে দেখি, তাহলে এটি চীনা সাহিত্যে নস্টালজিয়া জেনারের একটি ক্লাসিক উদাহরণ। এই ধারায় আরও আছে শি শুশিংয়ের আমিনামি বা ফুয়েন জিওয়ানের গল্প। তবে বাই শিয়ানিয়ংয়ের কৌশল ও ভাষা তাকে আলাদা করে। আমাদের সময় সীমিত, কিন্তু আমরা বইটির আরও গভীরে যেতে পারি। উদাহরণস্বরূপ, ইন শুইজান গল্পটিতে চীনের প্রথাগত পোশাক ছি পাওয়ের ব্যবহার। ইন শুইজান সবসময় ছি পাও পরে। এটি তার চীনা পরিচয়ের প্রতীক। অন্যদিকে তাইপেইজের আধুনিক পোশাক তার কাছে বিদেশি। এই দ্বন্দ্ব গল্পটিকে বিশেষ করে তোলে। একইভাবে ইকুইং গল্পে বিমানের প্রতীক। স্বামী বিমানচালক ছিল। বিমান স্বাধীনতা, উচ্চাকাঙ্ক্ষা ও বিপদের প্রতীক। তার মৃত্যুর পর বিধবা স্ত্রী তার জীবনে আর কখনো উপরের দিকে তাকাতে পারে না। এটি একটি মর্মস্পর্শী চিত্র। গু জাং শেষ গল্পটি একটি মহাকাব্যের মতো। জেনারেলের অন্ত্যেষ্টি সময় প্রাক্তন সৈন্যরা মদ্যপান করে, গান গায়, কাঁদে। এটি একটি পুরো যুগের শেষকৃত্য। বাই শিয়ানিয়ং এই দৃশ্যে চীনা ইতিহাসের একটি অধ্যায়কে সমাহিত করেন। বইয়ের নাম তাইপেইজের মানুষ হলেও আসলে এটি চীনের মানুষ। তাইপেই শুধু একটি স্থান, এখানে মানুষ তাদের আবাস খুঁজে পায় না। নামের মধ্যে একটি বিড়ম্বনা আছে, তাইপেই তাদের শহর নয়। তারা সেখানে কেবল অতিথি। শেষ পর্যন্ত তাইপেইজের মানুষ একটি স্মৃতিচিহ্ন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সময় অদম্য, অতীত ফিরে আসে না, কিন্তু সেই অতীতের স্মৃতি আমাদের পরিচয়ের অংশ থেকে যায়। বাই শিয়ানিয়ং এই সত্যকে কাব্যিকভাবে ফুটিয়ে তুলেছেন। আমরা আজ শুধু মূল কাহিনী ও থিম নিয়ে আলোচনা করেছি। কিন্তু বইটিতে আরও অনেক স্তর আছে, রাজনীতি, অর্থনীতি, মনোবিজ্ঞান। প্রতিটি নতুন পাঠে নতুন অর্থ খুঁজে পাওয়া যায়। আমি সবাইকে বইটি পড়ার জন্য অনুরোধ করব। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আরও অনেক বইয়ের সারাংশ ও বিশ্লেষণ নিয়ে আসব। ধন্যবাদ। দ্রষ্টব্য, সম্পূর্ণ স্ক্রিপ্ট 10,000 শব্দের কাছাকাছি পৌঁছানোর জন্য যথেষ্ট বিস্তারিত যোগ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও প্রসারিত করা সম্ভব।